আজ আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিবে। এখন আমরা সবার সাথে দেখা করব। চলো আমরা ভিতরে যাই। এখন আমরা স্কুলে সব মিসদের সাথে দেখা করব। ইনি আমার প্রিয় আসমা মিস। ইনি আমার আরেকজন প্রিয় ইরিনা মিস। ক্লাসে আমরা মিসের সাথে অনেক মজা করি। এখানে আমার অন্যান্য শিক্ষকরা। স্কুলে আরো কিছু শিক্ষকরা। এখানে কিছু আন্টিরা বসে আছে, সবাই রেজাল্টের অপেক্ষা করছে। প্রেস ক্লাবে আমাদের রেজাল্টের আয়োজন করা হয়েছে। ক্লাবটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে স্যাররা আমাদের রেজাল্ট কার্ড গুছাচ্ছেন। ইনি আমাদের স্কুলের প্রধান শিক্ষক এবং আমার প্রিয় স্যার মুস্তাফিজুর রহমান। জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম। আজ আমার মন খারাপ, সত্যি আজ আমার মন খারাপ যে সোনার বাংলা বিদ্যাপীঠে তোমাদের সাথে রোজ হতো দেখা, সেই বিদ্যাপীঠে আজ আমি শুধু একা। যে মনে ছিল শুধু তোমরা, ছিল না আর কেউ, সেই স্থানে আজ শুধু বেদনার ঢেউ। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনার বাংলা শিশু বিদ্যা নিকেতন কর্তৃক আয়োজিত বাৎসরিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অভিভাবক এবং আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ
এছাড়াও যে সকল শিক্ষক এবং শিক্ষিকা নিরলস পরিশ্রমের মাধ্যমে আজ সোনার বাংলা শিশু বিদ্যা নিকেতনকে এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সম্মানিত সুধী, আজ দীর্ঘ 1 বছর আমাদের সোনামণিরা শত বাধা বিপত্তির মধ্য দিয়ে নিজেদেরকে তৈরি করে পরীক্ষার অংশগ্রহণ করে যে ফলাফল অর্জন করেছে তা প্রকাশের দিন। আসলে পরীক্ষার ফলাফল প্রকাশের দিনটা অনেকের জন্য খুবই আনন্দের হয়, আবার অনেকের জন্য দুঃখ বেদনার হয়। আমি আজকে বিশেষ কিছু অনুরোধ রাখবো আমাদের অভিভাবক ভাই এবং আপারা যারা আছেন তাদের প্রতি। আমরা সাধারণ শিক্ষা এটা পেয়ে থাকি যে আপনার হাতের 5টি আঙ্গুল কখনো একই রকম হয় না, সমাজে 5 জন ব্যক্তি কখনো একই রকম হবে না, শ্রেণীকক্ষের 5 জন শিক্ষার্থীও তেমনি একই রকম হবে না। আমরা পরীক্ষার ফলাফলটা একটা নির্দিষ্ট সময়ের অবস্থান বিবেচনা করা হয়। এই ফলাফলটা, এই আজকের যে পরীক্ষার ফলাফলটা, এটা দিয়ে সারা জীবনের অবস্থান মূল্যায়ন করা কখনোই সম্ভব না। এটা শুধুমাত্র 1 বছরের কর্মের ফল। আপনি এই কর্মস্থান থেকে, আপনার অবস্থান থেকে আপনি নতুন করে শিক্ষা নিতে পারেন। সামনের দিনগুলো আপনার এর থেকে অনেক অনেক বেশি ভালো হতে পারে। তেমনি আমি একটি গল্প বলবো। আপনারা সবাই হয়তো জানেন বৈদ্যুতিক বাল্বের যে আবিষ্কারক ছিলেন রবার্ট আলবার্ট আইনস্টাইন, উনি ওনার শিশুকালে ওনাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ উনি অতটা মেধাবী ছিল না যতটা মেধাবী থাকলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়া যায়। তো স্কুল থেকে ওনাকে, ওনার আম্মুকে একটা চিঠি পাঠানো হয়েছিল যে আমরা আপনার সন্তানকে আমাদের বিদ্যালয়ে রাখতে পারবো না। তো যথারীতি মায়ের কাছে চিঠি এসে পৌঁছালো। মাকে তার সন্তান জিজ্ঞাসা করলো যে মা, চিঠিতে কি লেখা আছে? তখন মা ঠিক চিঠির ভাষাটাকে উল্টো করে তার সামনে উপস্থাপন করলেন যে চিঠিতে লেখা আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে রাখতে পারবে না, এটা এই কারণ তুমি এতটাই মেধাবী যে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমার শিক্ষা নেওয়ার মতো আর কিছুই নাই। তোমাকে বলা হয়েছে বাসাতে পড়াতে, বাসায় রেখে পড়াতে, অথবা শহরের কোনো শ্রেষ্ঠতম স্কুলে নিয়ে যেতে। তো যথারীতি সেইভাবে তখন সে চিন্তা করলো, আসলে আমি খুবই মেধাবী। তো এক এক করে তার জীবন থেকে অনেকগুলো বছর পার হয়ে গেল। একটা পর্যায়ে কোন একদিন মা যখন মারা গেলেন, উনি ওনার আলমারি থেকে সেই চিরকুটটিকে উনি পেয়েছিলেন। আসলে সেই চিঠিতে লেখা ছিল, আপনার ছেলের মতো গর্ধব ছেলেকে আমরা এই স্কুলে রাখতে পারবো না। তো ততদিনে তিনি একজন বিজ্ঞানী হয়ে গেছেন। আমি ছোট্ট আকারে এই কথাটা এই জন্য বললাম, আজকে হয়তো বা আপনার সন্তান বা আমাদের সোনামণি ক্লাসের লাস্ট হয়েছে, কিন্তু আপনি এটা ধরে নিতে পারবেন না যে আগামী দিন সেই সোনামণি সকল সেক্টরে লাস্ট হিসেবে থাকবে। সেও দেখবে যে একসময় নেতৃত্ব দেবে কোথাও না কোথাও। এজন্য বিনীতভাবে অনুরোধ করব সোনামণিদেরকে তাদের সাময়িক একটা ফলাফলের উপর ভিত্তি করে কখনোই অভিভাবক আপনারা যারা আছেন ছোট করে দেখবেন না। আজকের ফলটা পাওয়ার পরে আপনারা তাদেরকে ইন্সপায়ার করবেন, উৎসাহ করবেন।
যে এই ফলটা তো সামান্য একটা বছরের ফলাফল, আমরা এই ফল থেকে আগামী বছর ইনশাআল্লাহ আরো ভালো করব। এভাবে যদি আপনি আপনার সোনামণির উৎসাহ দিতে পারেন, দেখবেন সে একটা পর্যায়ে আপনার জন্য, আপনার সম্মানের জন্য সে অনেক কিছু করতেছে, অনেক কিছু বয়ে নিয়ে আসবে যেগুলো পাবেন। কিন্তু যদি আজকে আপনি ওদেরকে ছোট করে দেখেন যে তুমি এটা পারো না, তুমি কেন এটা ভুল করেছো, কেন তুমি এত পেছনে পড়েছো, আসলে ও নিজেকে ছোট ভাবতে শুরু করবে যে আমার দিয়ে হয়তো বা আমাকে দিয়ে ভালো কিছু করা সম্ভব না। আমি বিনীতভাবে অনুরোধ করব, প্লিজ আপনারা প্রত্যেকটা অভিভাবক সচেতন, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে সবসময় চিন্তা করেন। চিন্তাটা যেন দুশ্চিন্তা না হয়। দুশ্চিন্তা বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমি হয়তোবা আমার সন্তানকে আমি সঠিকভাবে তৈরি করতে পারছি না, ও সঠিকভাবে নিতে পারছে না, এই বিষয়গুলো। কিন্তু আমরা একটা জিনিস যদি ওদের জন্য করতে পারি, যে আমাদের যে সময়টা আমরা ওদের সাথে দিয়ে থাকি, সেই সময়টা যদি আমরা খুব আন্তরিকতার সাথে, প্রতিটা বাবা হয়তো বা মা দুজনই হয়তো পরিবারের সময় পান না, কিন্তু যে সময় পান বাবা অথবা মায়ের মধ্য থেকে যিনি সময় পাচ্ছেন, খুব আন্তরিকতার সাথে যদি দিতে পারেন সময়টা, তাহলে অবশ্যই 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 আপনার সন্তান আপনার যে সময় দিয়েছেন তার পেছনে সেই সময়ের মূল্য রাখবে। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো। সেটা হলো, আপনি হয়তো একটা, দুইটা বা তিনটা সন্তানের জনক অথবা জননী। আপনি হয়তো এই তিনটা সন্তানের ভেতরে আপনাকে সীমাবদ্ধ রেখেছেন, কিন্তু আমরা প্রতি বছর শত শত সন্তান আমাদের নিজেদের হাত দিয়ে পালন করতে হয়। প্রত্যেকের অবস্থানটা আমরা নিজের হাতে দেখি যে কার কি অবস্থান আছে। আসলে এই জায়গা থেকে আমরা প্রতি বছর কিছু নতুন শিক্ষা নিয়ে থাকি। আজ পর্যন্ত আমি দেখেছি যে অভিভাবক নিজ থেকে তার সন্তানকে সময় দিয়েছে, সে সন্তান কখনোই পরীক্ষা সহ যে কোনো জায়গাতে খারাপ পারফরমেন্স করে না। আমি এটা লিখে দিতে পারি যে 100 জন অভিভাবকের মধ্যে 90 জন অভিভাবক সফল হয়েছেন, যারা নিজ স্থান থেকে যতটা সম্ভব তার বাচ্চাকে সময় দিয়েছেন, কারোর উপর ভর করে নয়, নিজের জায়গা থেকে আমার সন্তান কি শিখছে, কতটুকু শিখেছে, তার কোথায় ঘাটতি আছে, সে কি ভুল করতেছে, এই বিষয়গুলো যদি আপনি নিজের মুখ থেকে বলতে পারেন, তাহলে এটা ধরে নেন যে না, আপনি আপনার সন্তানের জন্য পর্যাপ্ত সময় দিচ্ছেন। অনেক অভিভাবক আছেন যারা শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাসাতে একাধিক টিচার, প্রাইভেট টিউটর টিচার রেখে দিয়েছেন, অথচ আপনি সঠিকভাবে নিজেকে সময় দেননি সন্তানের সঙ্গে। শুধুমাত্র শিক্ষক তার নিজ দায়িত্ব থেকে যতটুকু পারছে পড়ে আসছে। বছর শেষে আপনি হয়তো বা বলছেন যে আমার বাসায় 3টা টিচার ছিল, ব্যাচ ছিল, স্কুল ছিল, কিন্তু আমার ফলাফল খারাপ হলো। এটা আপনি গভীরভাবে চিন্তা করেন যে আপনি মাস গেলে কারি টাকা নষ্ট করছেন, কিন্তু আপনার ফলাফলটা খারাপ কেন হলো? আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনার বাচ্চা কোথায় ভুল করে, কি ভুল করে, আপনি কিন্তু বলতে পারবেন না, কারণ আপনি সেই সময়টা তার সাথে দেন। পাশাপাশি একজন অভিভাবক যিনি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি, টিচারদের পাশাপাশি, যার যে ভুলগুলো, যে সমস্যাগুলো আছে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে, যদি সে নিজের জায়গা থেকে হিসাব নিকাশ করে বুঝে নেয় যে না, আমার সোনামণি এটা ভুল করে, প্রায় দেখি, সেই জায়গাটা যদি আপনার সাথে তো দীর্ঘ সময় সে থাকে, আপনি যদি ওই চলাফেরার মধ্য দিয়ে আপনি যদি তাদেরকে সেই ভুলের জায়গাটাকে বারবার ধরিয়ে দেন, সেই জায়গাটা আসলে সহজেই পূরণ হয়ে যাবে, আর ওই একই জিনিস ভুল করার প্রবণতা তার কমে আসবে। তো যাই হোক, আপনাদের এতটুকু আমি অনুরোধ করব, আপনারা যে সন্তানের জন্য সকাল থেকে অর্ধরাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতেছেন, সেই সন্তান যেন
ভবিষ্যতে আপনার মাথার উপর ছাদ হয়ে দাঁড়াতে পারে, সেই কর্মটুকু আপনারা করে রেখে যাবেন। আমি অনেক অভিভাবককে দেখেছি যারা দিনের পর দিন পরিশ্রম করতেছে, খুবই নিম্নবিত্ত বা মধ্য আয়ের মানুষ যারা পরিশ্রম করতেছে সন্তানকে শুধুমাত্র দাঁড় করানোর জন্য। তো আমরা যদি একটু বিচার বিশ্লেষণ করি, আমাদের ব্যাংক হলো আমাদের সন্তান, অনেক মানুষের ব্যাংক হলো তার সন্তান। অর্থাৎ বিষয়টা অনেকের কাছে এরকম যে সন্তানের জন্য অর্থ না গড়ে আপনি সন্তানের জন্য সম্পদ না তৈরি করে সন্তানকে সম্পদ হিসেবে তৈরি করেন। বিভিন্ন অনৈতিক কার্যক্রমের সাথে সংযুক্ত হচ্ছে, আমাদের উদাসীনতার কারণে তারা বিভিন্ন ভুল পথে প্রচালিত হচ্ছে। আমরা হয়তোবা যেটাকে মনে করতেছি আধুনিকতা, সেই আধুনিকতা একসময় আমার সন্তানকে গ্রাস করতেছে। এই আধুনিকতাটা আমাদের অবশ্যই সীমাবদ্ধতার মধ্যে রাখতে হবে। আমি আমার সন্তানের আধুনিকতাকে দেখাতে গিয়ে মনের অচিরে আমরা হয়তো তাদের বড় ধরনের ক্ষতি করে ফেলছি। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কোনোভাবে যেন আমাদের সন্তানরা আধুনিকতার উপরে দাঁড়াতে গিয়ে তার নিজেকে যেন ভুল পথে প্রচলিত না করে। পাশাপাশি মায়েদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে। অনেক মায়েরা আছেন যারা প্রায় আমার কাছে অভিযোগ করে থাকেন, স্যার আমার বাবুটা লেখাপড়াতে খুবই অমনোযোগী, খেতে চায় না। অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদেরকে। লেখাপড়াতে অমনোযোগী এই কথাটার ব্যাখ্যা আমি ছোট্ট করে দিব। আসলে সন্তান যে লেখাপড়াতে অমনোযোগী, এটার পেছনে আপনার অবদান অনেক অনেক। আপনি আপনার সন্তানকে যে পর্যায় থেকে তাকে সৃজনশীল চিন্তার অধিকারী হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল, আপনি সেই জায়গাটাতে ভুল করছেন। একটা শিশু 2 বছরের পর থেকে তার শিক্ষার জীবন শুরু হয়, সবে কথা বলা শিখছে, সেখান থেকে তার শিক্ষার জীবনটা শুরু হয়। তো আমরা 2 বছর বয়সের পর থেকে যদি একটা শিশুর শিক্ষাটাকে ধরতে থাকি, প্রথমে সে শুনতে শেখে, অর্থাৎ জন্মের পর একটা শিশু শুনতে শেখে, সেই শোনা থেকে সে বলতে শেখে, বলা থেকে সে পড়তে শেখে, পড়ার পরে লিখতে শেখে। তাহলে লেখার যে স্টেপটা সেটা সবার শেষে, লেখার স্টেপটা হলো সবার শেষে। এখন লিখতে যে অমনোযোগী, এই অমনোযোগিতার কিছু কারণ আমরা অনুভব করতে পারি। সেই জায়গা থেকে কিছু পরামর্শ আপনাদের জন্য রাখবো। হয়তো আপনার যে বাবু 2য় শ্রেণীতে পরীক্ষা দিয়ে 3য় শ্রেণীতে উঠতে যাচ্ছে, তার জন্য কাজে লাগবে না, কিন্তু এমনও আমাদের আপা ভাইদের 2nd বেবি 3rd বেবি যারা আছেন অলরেডি ছোট, তাদের জন্য হয়তো আপনারা কাজে লাগাতে পারেন। শিশু শিক্ষা 2 বছরের পরের থেকে যখন কথা বলা শেখে, তখন তার শিক্ষার সৃজনশীলতা আসতে শুরু করে। ওই স্থান থেকে আপনি আপনার সন্তানকে ঘরের ভিতরে যেটা পারিবারিক শিক্ষা, সেটা আপনি দিতে পারেন। এক্ষেত্রে আমি একটু মাঝে বলে রাখি, আমাদের মধ্যে অনেকের ভ্রান্ত ধারণা আছে। আমরা হয়তো মনে করি যে স্কুলে একটা সন্তানকে যখন আমি তার স্কুলে দিয়ে আসবো বা স্কুলে ভর্তি করাবো, সেখান থেকে তার শিক্ষা জীবন শুরু হবে। এটা একেবারে অবাস্তব কথা। শিক্ষা জীবনের 2টা ধাপ থাকে, একটা হচ্ছে পারিবারিক আর একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানটা যতটা সম্ভব নৈতিকতা এবং পাঠ্য বইয়ের জ্ঞান দেখাবে, শেখাবে, কিন্তু পারিবারিক শিক্ষাটা আপনাকে অবশ্যই বাধ্যতামূলক পরিবার থেকে দিতে হবে। সেটা যেমন আমি বলতে পারি, যখন একটা শিক্ষার্থী বাসা থেকে বের হয়,
তখন বাসায় যে মুরব্বীরা থাকেন তাদেরকে সেই ধর্ম অনুযায়ী তাদেরকে প্রণাম বলেন, সালাম বলেন, যা হোক সেটা দিয়ে বাসা থেকে বেরোতে হবে। স্কুলে প্রবেশের সময় গেটে যে টিচার অথবা ম্যামদের সাথে দেখা হচ্ছে তাদেরকে সালাম দিতে হবে, কুশল বিনিময় করতে হবে। স্কুলের ক্লাসে একজন টিচার আসলে তার সঙ্গে কিভাবে কুশল বিনিময় করতে হবে, এই বিষয়গুলো আপনারা কিন্তু পরিবার থেকে ধীরে ধীরে ওকে শেখাতে পারেন। পরিবারের শিক্ষাটা তার জীবনের বড় একটা হাতিয়ার হিসেবে থাকে, নৈতিক শিক্ষা যেটাকে আমরা বলি। কারণ কারোর ভিতরে যদি নৈতিকতা না থাকে, সে দেশের সর্বোচ্চ স্থানেও যদি পদায়ন হয়, একটা পর্যায়ে সেখান থেকে সে একেবারে অচিরেই পায়ের তলানিতে নেমে আসবে। এটা আমরা বাস্তব শিক্ষা থেকে কিছু শিক্ষা দেখছি। বাস্তব সময়ের প্রেক্ষাপটে অনেক উদাহরণ আছে যেগুলো এই পর্যায়ে চলে আসছে। এই জন্য পারিবারিক শিক্ষাটা আপনারা অবশ্যই সুন্দর করে তাদেরকে শেখানোর চেষ্টা করবেন। তারপর আসলে শিক্ষা প্রতিষ্ঠান, যখন সে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পা রাখবে তখন তার পারিবারিক শিক্ষাটা প্রথমেই কাজে লেগে যাবে। যেমন প্রথম দিন সে ভর্তির জন্য যখন তাকে আপনি স্কুলে নিয়ে আসলেন, স্কুলে নিয়ে আসার পর প্রথমেই সে তার টিচারদের দেখে সালাম দিল। প্রথম দিনই কিন্তু সে 100 পেল। একটা ছোট্ট বাবুকে জিজ্ঞাসা করার মতো 2 থেকে 3টা প্রশ্ন ছাড়া তেমন কিছুই থাকে না। পাঠ্য বইয়ের কোনো কিছু জিজ্ঞাসা করার মতো তার কাছে নাই। আমরা বড়দের জিজ্ঞাসা করতে পারি, বাবা আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার বাবা কি করেন। এই যে বেসিক 3-4টা প্রশ্ন করা যায়, এই 3-4টা প্রশ্ন কিন্তু আপনারা ফ্যামিলি থেকে তাদেরকে দিতে পারেন। এটা দেখবেন এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে না, আপনি যেখানেই বেড়াতে নিয়ে যাবেন, ওরা ছোট যখন তখন অনেকেই ওদেরকে এই ধরনের প্রশ্ন করে। আর এই প্রশ্নগুলোর উত্তর যদি সে সঠিকভাবে দিতে পারে, ধরে নেওয়া হয় তার পারিবারিক থেকে সে ভালো সাপোর্ট পাচ্ছে। আর সেই সাপোর্টটা হবে মানসিক সাপোর্ট। কারণ মানসিকভাবে যদি কেউ সুস্থ থাকে, মানসিকভাবে যদি কেউ শক্তিশালী থাকে, তাকে দমায় রাখা কখনোই সম্ভব না। সে আজ হোক কাজ হোক একটা পর্যায়ে সে অনেক ভালো কিছু করবে। এটা ইতিহাসের শিক্ষা থেকে নেওয়া। আমরা একটু পেছনে যদি যাই, তাহলে অনেক ব্যক্তির জীবনে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখবো তারা একেবারে ছোট বয়সে, শিশু বয়সে তারা কিন্তু মহৎ কিছু ছিল না। পরবর্তীতে কিন্তু তাদের পরিবার বা তাদের সমাজ থেকে শিক্ষা নিয়ে তারা একটা পর্যায়ে অনেক বড় অবদান রেখেছে সমাজের জন্য। তো আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনাদেরকে, শিক্ষার আজকের যে ফলাফলটা প্রকাশ করা হচ্ছে শুধুমাত্র একটা বছরের একটা হিসাব। এই হিসাবটাকে ভালো মন্দ ছোট খাটো এভাবে বিচার বিশ্লেষণ না করে, করোনাকালীন সময়ে মহা সংকটময় সময়ে শিশুরা লেখাপড়াতে যেমন মনোনিবেশ করতে পারে নাই, স্কুলে সেভাবেও তারা মাসের পর মাস অ্যাবসেন্ট থেকেছিল। সেই অ্যাবসেন্ট থাকার পরে লাস্ট হয়তোবা 3 মাস মতো তারা স্কুলের পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে, পরিবেশে ফিরে আসতে পারছে। এই স্বল্প সময়ের মধ্যেও যে আপনাদের সোনামণিরা খুব ভালো একটা রেজাল্ট করছে, এটা আমরা আসলে খুবই আনন্দিত। এবং হয়তোবা আপনি আপনার জায়গা থেকে বিচার করবেন, আমার সন্তান কেন ফার্স্ট হলো না, সেকেন্ড হলো না, এটা বিচার করবেন। কিন্তু আমাদের স্থান থেকে আমরা ওভাবে বিচার করি না। আমরা বিচার করি আমাদের সন্তানরা কিভাবে লিখছে, কতটুকু লিখেছে, কি লিখছে, সেটা কতটুকু সঠিক ছিল। এটা কারণ একটা প্রতিষ্ঠানের সবাই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এরকম কোনোভাবেই সম্ভব না। যতই সবাই ভালো করুক না কেন, কাউকে না কাউকে শেষে আসতেই হবে। সিরিয়ালে সবার শেষে কিন্তু আসতেই হবে একজনকে। তো এই জন্য আমি আপনাদেরকে আবারও শেষবারের মতো বিনীত অনুরোধ করব, আপনারা ফলাফল নিয়ে কোনোভাবে আপনার সন্তানকে একটু কথা বা তার মানসিক একটা প্রেশার তৈরি হয় এমন কোনো ভাষা তার সঙ্গে উচ্চারণ করবে না। খুব হেসে গেলে আপনি আপনার সন্তানের ফলাফলটা নিয়ে বলবেন, ঠিক আছে বাবা, এই পরীক্ষায় তো আমরা ভালো করছি, যেহেতু আমরা অনেকদিন স্কুলে অ্যাবসেন্ট ছিলাম, মনোযোগী হতে পারে না, যার কারণে হয়তো বা অন্যের থেকে বা একটা বন্ধুর থেকে আপনি কম নম্বর পেয়েছেন, তাতে কি আপনি যে নম্বরটা পেয়েছেন সেটাতে আমি খুশি। তবে আমরা আগামী পরীক্ষাতে যেন অবশ্যই ভালো কিছু করতে পারি, এই বিষয়ে আপনি তাদেরকে ইন্সপায়ার করবেন। এরপরে সোনার বাংলা শিশু বিদ্যা নিকেতনে কিছু
ভবিষ্যৎ পরিকল্পনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের মধ্য থেকে হয়তো বা অনেকেই আছেন যারা এবছরের ভর্তি পরীক্ষা লটারিতে অংশগ্রহণ করছেন, অর্থাৎ তৃতীয় শ্রেণীর যে লটারি হচ্ছে সরকারি বেসরকারি স্কুল সহ সারা বাংলাদেশে তৃতীয় শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া যেটা এবছর লটারিতে হচ্ছে, সেই লটারিতে এখানে অনেকেই আছেন যারা অংশগ্রহণ করেছেন। এবং আমরা আশা রাখছি যে অনেকেই হয়তো বা কপালে ভালো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়তো কপালে আছে, তারা ভর্তি হবে, এটা আমরা আশা রাখছি। কিন্তু সবাই যে ভর্তি হতে পারবে বা সবাই যে লটারিতে জিতবে এরকমটা না। হয়তো কেউ হাসবে, আবার কেউ হয়তো বা কাঁদবে, এটা হচ্ছে লটারির ফল। ভাগ্য যেটা, ভাগ্য সবসময় আপনার পজিটিভ হবে এরকমটা নয়। ভাগ্য অনেক সময় আপনার হয়তো আপনি যেটাকে অভাগা হিসাবে আখ্যায়িত করছেন সেটা হয়তো বা সৃষ্টিকর্তা আপনার ভাগ্যে ভালো কিছু লিখে রাখছে। তো অনেকে যারা এবছর লটারিতে অংশগ্রহণ করছে তাদের সবার জন্য শুভকামনা রইল। এরপর যারা মনে হবে যে না আমার বাচ্চা এখনো পর্যন্ত বা আমার সন্তান এখনো পর্যন্ত তৃতীয় শ্রেণীতে উপযুক্ত পড়ার মতো উপযুক্ত স্থান পায়নি বা উপযুক্ত হয়নি বয়সের দিক থেকে, তার বোঝার দিক থেকে, তাহলে আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানদেরকে অপরিপক্ক অবস্থায় জোর করে যে ক্লাসে উঠাই তো দিই তারপরে দেখবো, এটার ফলাফল কখনোই ভালো হবে না। ভবিষ্যতে তার জন্য এটা খুবই খুবই কষ্টদায়ক হবে এবং একটা পর্যায়ে যে সে তার লেখাপড়ার জীবনটাকে তিক্ততায় পরিণত করবে। সে মনে করবে লেখাপড়াটা আমার কাছে একটা বোঝা, আমার কাছে একটা পেইন, এটা ভালো লাগে না, বাবা মা শিক্ষক আমাদেরকে জোর করে করাচ্ছে, এরকম একটা পর্যায়ে চলে যাবে। কিন্তু যদি সে বুঝতে শেখে তার কি করণীয়, সেই এজে যদি তার সেই ক্লাসকে আপনি ভাগ করে দেন, যে তাহলে কি হবে, সে তার লেখাপড়ার মধ্যে একটা বিনোদন পাবে, ক্লাসে টিচারদের, বন্ধুদের, বাসাতে, পরিবারের সবার একটা বাহবা পাবে। সে এটাকে কখনোই বিনোদন পেইন হিসেবে নেবে না, বিনোদন হিসেবে নেবে। তো যারা মনে করবেন যে না আমাদের এখনো পর্যন্ত পর্যাপ্ত সময় হয়নি, আমরা অবশ্যই এবছরে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু প্রথম শ্রেণীর শিক্ষার্থী, প্রথম শ্রেণীর ফলাফল দেওয়ার কথা ছিল আজকে, তাদের এজ অনুযায়ী সকলে কিন্তু প্রথম শ্রেণীর স্টুডেন্ট হিসেবেই আমরা এজ ক্যালকুলেশন করতে পারি, কারণ আমরা আমি ক্লাসে ষষ্ঠতম হয়েছে এবং পুরস্কার পেয়েছি। আমি পুরস্কার পেয়েছি, আমার স্যাররা অনেক খুশি হয়েছে। পুরস্কার পাওয়ার পর সকল শিক্ষকদের সাথে কিছু ছবি। এখানে আমার বাবার সাথেও কিছু ছবি আছে। এবার মিসদের সাথে দেখা করার পালা। আমি পুরস্কার পাওয়াতে মিসরা অনেক খুশি। এটি আমার আরেকটি প্রিয় স্যার, সুমন স্যার।
আমাদের অনুষ্ঠান শেষ, এখন আমরা গিফট কিনতে যাচ্ছি। বাবা ও মায়ের কাছ থেকে গিফট নিতে হবে। তাহলে এখনকার মতন বিদায়। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।